বিএনপি দল হিসেবে যখনই ক্ষমতায় আসে তখনই বাংলাদেশকে একটা খুব জটিল জায়গায় আটকায় রাখে এবং পরবর্তীতে বাংলাদেশটাকে নিয়ে ডুবে। গত 16-17 বছরে যত গুম খুন হত্যা এই সব কিছুর জন্য মূলত দায়ী বিএনপি। বিএনপি 1990 সালে 91 সালে ক্ষমতায় আসে। 90 সালে একটা 3 দলীয় রূপরেখা ঐক্যমতের ভিত্তিতে একটা রূপরেখা তৈরি হয়। 90 সালের এই ঐক্যমতের পরে যখন একটা আসে যে হচ্ছে কিছু সংস্কার হবে, রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হবে, তখন 91 সালের নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসে। এসে আমাদের তৎকালীন সময়ের রাষ্ট্রপতির ব্যবস্থা থেকে আমাদের সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থায় আসে, যেখানে প্রধানমন্ত্রী প্রধান হন। আচ্ছা, এই সংস্কারটা বাদে আর কোনো সংস্কার হয় নাই ওই সময়ে। পরবর্তীতে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এইটাকে যে ইঞ্জিনিয়ারিং করা যায়, এটাকে যে একটা মানে খুব বাজে জায়গায় নিয়ে যাওয়া যায়, অথবা এইটার মাধ্যমে উপকৃত হওয়া যায়, এটাকে নষ্ট করে নিজেদের লোক কিভাবে আনা যায়, এটা আবিষ্কার করছে বিএনপি। আওয়ামী লীগ এটা আবিষ্কার করে নাই, আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে। পরের বার যখন ক্ষমতায় সুন্দর করে বিএনপি আসছে, এটা আবিষ্কার করছে বিএনপি, ইনভেনশন। বিএনপি ইনভেন্ট করার পরে পরবর্তীতে আওয়ামী লীগ এটা আর কার্যকর রাখতে চায়নি, যার ফলে আমাদের উপরে 16 বছরের 17 বছরের ফ্যাসিজম। এবং এটার পরে মানে বিএনপি এখন বলবে হ্যাঁ গুম খুন হত্যা এদের শিকার তো বিএনপি সবচেয়ে বেশি হয়েছে। হ্যাঁ হয়েছে, বিএনপি হয়েছে, কিন্তু এই দেশের মানুষগুলো কাদের? এই মানুষগুলো বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকে তারা বিপদে ফেলে, কারণ তাদের কাছে তো আসলে এগুলোর দাম নাই। ক্ষমতায় যারা আসে তাদের কাছে কখনো ওইটার দাম থাকে না কে মারা গেছে, তাদের কাছে ক্ষমতায় আসে কে চেয়ারে বসছে, মানুষ তাদের দাম হয়। এগুলো বাংলাদেশের মানুষ মারা গেছে, বাংলাদেশের এই মানুষগুলো অকালে প্রাণ হারাইছে, এদের ফ্যামিলি কষ্ট ভোগ করতেছে, এদের ফ্যামিলির সম্মিলিত কষ্ট বাংলাদেশের কষ্ট। বাংলাদেশ যে জায়গায় যেতে পারতো ওই জায়গায় যেতে পারে নাই, এই জায়গা থেকে বারবার বিএনপি আটকাইছে। এখন যখন একটা বড় সুযোগ আসছে, বিএনপি এখনো সেই বিভিন্ন ধাঁচের বিভিন্ন ধরনের কথা বলে সংবিধান, আইন, হাইকোর্ট এগুলা দেখায় বিএনপি আবারও দেশকে পিছনে টানি ধরে রাখার চেষ্টা করতেছে। এবং এর পরবর্তীতে আমি এখানে স্ট্রংলি একটা কথা বলে রাখি, আমি ফিলোসফিক্যালি জামাতকে অগণতান্ত্রিক মনে করি। যার কারণে আমি মনে করি যে মানে যদি বাংলাদেশের যে সংস্কারগুলো প্রয়োজন, যেখানে ক্ষমতার একটা ভারসাম্য আসবে, এই সংস্কারগুলো সবচেয়ে বেশি দরকার হচ্ছে দল হিসেবে বিএনপির, আর দেশ হিসেবে পুরো বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জন্যই প্রয়োজন। কারণ পরবর্তীতে এখন মানে বাংলাদেশের অপোজিশন জামায়াত, তার মানে তাদের স্ট্রং পসিবিলিটি আছে নেক্সট টাইম অথবা এর পরের বার তারা ক্ষমতায় যাবে। ক্ষমতায় গিয়ে যদি ওরা ওদের ফিলোসফি অনুযায়ী চলে এবং এই চলার পরে যদি ওরা তাদের মানে অগণতান্ত্রিক ধারায় চলে যায়, তাদেরকে ফিরিয়ে আনার উপায় আমাদের কাছে কি থাকবে? আমরা কি পারবো তাদেরকে ফিরে আনাই? বা যদি আমাদের এখনই ক্ষমতার ভারসাম্য তৈরি না হয়, যদি আমাদের এমন একটা সিস্টেম তৈরি না হয়, আমাদের যদি ইনস্টিটিউট তৈরি না হয়, আমরা যদি এখন একটা প্রমাণ রেখে দিই যে আমরা আমাদের মন মতো করে কাজ করতেছি, আমার যেটা ভালো লাগতেছে ওইখানে আমি সংবিধান মানতেছি, আমার যেখানে ভালো লাগতেছে না আমি সেখানে মানতেছি না, একই কাজ। হ্যাঁ, আমাদের যে নতুনরা বা জামাত এখনই করে নাই সেটা না, আমাদের এখানে জুলাই সনদে এবারের কথা ছিল 5% নারী প্রতিনিধি দেওয়া হবে বা এমপি প্রার্থী দেওয়া হবে, দেয় নাই। জামাত দেয় না, একজনও দেয় নাই, তার মানে 0%। এনসিপি দিছে কিছু, তার মানে এটা ভঙ্গ করা হয়েছে। নাহিদ ইসলাম বা হচ্ছে এখন এনসিপি থেকে শুরু করে যারা আওয়ামী লীগ জামাত, যারা এখন এই রাষ্ট্রপতির বিরোধিতা করছে, তারাও কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতি জারি করা আইন, রাষ্ট্রপতির কাছে শপথ তারাও নিচ্ছে সত্য। কিন্তু এর পরবর্তীতে কি আমাদেরকে একটা জায়গায় আগাতে হবে না? আমাদেরকে একটা জায়গায় যেতে হবে না যেখানে মানে রাষ্ট্রের ক্ষমতাগুলো একটা ব্যালেন্সের মধ্যে আসবে? কিন্তু বিএনপি তো এটা আমাদেরকে যেতে দিচ্ছে না। তো এই ইমব্যালেন্সড অবস্থায়, পাওয়ার বেশি থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে অথবা সরকারের কাছে অনেক বেশি শক্তিশালী সরকার হয়ে এই অবস্থায় যদি জামাতও ক্ষমতায় আসে, জামাত যদি একই কাজ করে যেটা হবে ধর্মের নাম দিয়ে, এটা ঠেকানোর ক্ষমতা বিএনপির আছে কিনা? বিএনপি আবারও কি বাংলাদেশের মানুষকে নিয়ে 17 কি 27 বছরের একটা গভীর ফ্যাসিজমে চলে যেতে রাজি কিনা? বিএনপির অবশ্যই এটাতে সমস্যা থাকবে না, যারা উচ্চ পর্যায়ে তারা পালাই যাবে, গিয়ে লুকাই থাকবে। বাংলাদেশের মানুষ এবার 1400 জায়গায় 14,000 মারা যাবে, তারপর ওরা এসে আবারও এই ধরনের একটু শরীর নাড়াচাড়া দিয়ে ভুলে যাবে, ভুলে গিয়ে তারা আবার ক্ষমতায় বসবে। এই যদি প্ল্যান হয়, বিএনপির কপালেও দুঃখ আছে, বাংলাদেশের মানুষের কপালেও দুঃখ আছে। একটা কথা মনে করাই দিই, আমি একদিন শহীদুল আলম খান, আমাদের সাবেক আমলা, যিনি এখন জেলে আছেন, তাকে বলা হয় যে উনি হচ্ছে মত প্রকাশের কারণে জেলে গিয়েছেন, এই ধরনের কথা আছে। বিশেষ করে
মানে আমাদের আওয়ামীপন্থী মানুষদের মধ্যে। তো ওনার একটা কথা আছে, যে কথার মধ্যে উনি জাহিদ ভাইয়ের সাথে একটা তর্ক করছিলেন, ডাক্তার জাহিদুর রহমান সাহেবের সাথে তর্ক করছিলেন, যে হচ্ছে এইভাবে যে 1400 মানুষ মারা গেছে কেন বলেন? কারণ 1400 মানুষ তো সবাই শেখ হাসিনা মারে নাই, বা হচ্ছে 5ই আগস্টের আগে মরে নাই, 5ই আগস্টের পরে পুলিশ সহ, বা হচ্ছে 5ই আগস্টের পরেও আরো কিছু মানুষ, মানে আওয়ামী লীগের মানুষ যারা মারা গেছে তারা সহ 1400 মানুষ। 1400 মানুষ ঠিক আছে, ওইটা সহ, তার মানে শেখ হাসিনার বাইরেও মানুষ মারা গেছে, ওইটা সহ 1400 বা 1400-র আশপাশে একটা মানুষ বলা হয়েছে। কিন্তু এটার কনসিকুয়েন্সেস কোত্থেকে এসেছে? এই কনসিকুয়েন্সটা আমাদের, এটার প্রেক্ষাপট কি ছিল এটাতে তো যেতে হবে। এটার প্রেক্ষাপট তো শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা। শেখ হাসিনা যদি বিশ্রীভাবে ক্ষমতা ধরে না রাখতো জোর করে, তারপর তাইলে তো এই কনসিকুয়েন্সেস তৈরি হইতো না, যে হচ্ছে আজকে এসে আরো কিছু মানুষ মারা যাবে। তার মানে হচ্ছে 1 জন হোক আর 100 জন হোক, 14 জন হোক আর 1400 হোক আর 14,000 হোক, পুরো কনসিকুয়েন্সটা তৈরি হয়েছে এই কারণে, কারণ শেখ হাসিনা জোর করে ক্ষমতা ধরে রাখছে। যদি ক্ষমতা ধরে না রাখতো তাহলে তো 1 জন মারা যাওয়ার প্রশ্ন উঠতো না, 1 জন মারা যাওয়ার প্রশ্ন আসতো না এটা। একইভাবে যদি সর্বপ্রথম বিএনপি এইটা পথ না দেখাইতো, যে ইলেকশন মানে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং গুটিবাজি করে নিজেদের একটা লোক বসানো যায়, এই পথ যদি না দেখাইতো, তৎকালীন সময়ে মানে আমাদের উপরে 14 বছরের এই ফ্যাসিজম আসতো না। শেখ হাসিনার মাথায় হয়তো এই বুদ্ধি আসতো না, আসতেও পারতো, নাও আসতে পারতো, কারণ শেখ হাসিনা তো এই পথ দেখায় নাই, এই পথ তো দেখাইছে বিএনপি। তো যার ফলে এই দায়িত্ব বিএনপিকে নিতে হবে। গত 16 বছরের যত মানুষ মারা গেছে, যত মানুষ হত্যা হয়েছে, বিএনপি দলের হোক, সাধারণ মানুষ হোক, সাধারণ মানুষ যে কষ্ট ভোগ করছে, অর্থনৈতিক যে ধ্বংস, বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, এইটার দায়ভার বিএনপির উপরও আছে। আজকে বিএনপির বিরুদ্ধে কেউ কথা বলছে না। বাংলাদেশের জন্য এটা একটা হাস্যকর বিষয়, যখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির লোকজনকে মেরে ফেলছে, মানে দিনের বেলায় বুকের মধ্যে বন্দুক ঠেকায় গুলি করে মারতেছে, তখনও আমাদের সুশীলরা টিভির সামনে এসে আওয়ামী লীগের সমালোচনা করতো। আওয়ামী লীগের সমালোচনা করার শেষে 2 লাইন বিএনপি সমালোচনা করতো, যে হ্যাঁ বিএনপির সময় হাওয়া ভবন এই ধরনের সমালোচনা আছে, আমরা যেন বিএনপি আসলেও এগুলো না শুনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইটা, এখন যখন ক্ষমতায় বিএনপি আছে অলরেডি, তখন আর তারা এই সফট সমালোচনা করে না। মানে আওয়ামী লীগের বিষয়ে 2 কথা বলে বিএনপির বিষয়ে একটু সমালোচনা করতো, কারণ ব্যালেন্স রাখতে হবে। এখন আর তারা ওই ব্যালেন্সটা রাখছে না, যে মানে সমালোচনাগুলো, টুকটাক সমালোচনাগুলো ওই ওই সময়ে হয়তো প্রয়োজনীয় ছিল, দরকার ছিল না, কারণ বিএনপি ওই সময়ে নাই মাঠে। তারপরেও 2 লাইন সমালোচনা করতো ব্যালেন্সের জন্য। আর এখন যখন বিএনপি অনেক শক্তিশালী হয়ে ক্ষমতায় যাচ্ছে, অনেক শক্তিশালী হয়ে সংসদে গেছে, সরকার গঠন করছে অনেক শক্তিশালীভাবে, 2/3 মানে আসন নিয়ে এমপির, তখন তার কেউ এই বিএনপির এই অপকর্মগুলো মনে করাই দিচ্ছে না, যে হচ্ছে বিএনপি এই ধরনের অপকর্মগুলো করছে, ভবিষ্যতে যেন করতে না পারে এটার জন্য আমাদের একটা ইনস্টিটিউশন দরকার, আমাদের অনেকগুলো ইনস্টিটিউশন দরকার, আমাদের ক্ষমতার ভারসাম্য দরকার। এগুলো এখন আর কেউ বলছে না। ওই আমাদের ওই দিকেই নিয়ে যাওয়া হচ্ছে হয়তো, যে হচ্ছে এখন উগ্রবাদ ঠেকাইতে হবে, এখনও ধর্মভিত্তিক যে রাজনৈতিক পন্থা আছে এটারে ঠেকাইতে হবে, অর্থনীতি ধ্বংস, আমাদের কাছে অপশন নাই, অল্টারনেটিভ নাই। আজগুবি কথা এগুলো চলে, আবারও আমাদের উপরে হয়তো ফ্যাসিজম চাপাই দেওয়ার চেষ্টা করবে। সেই একই রকম মিডিয়া আছে, একই রকম আমলাতন্ত্র আছে, সব কিছু আছে, বিএনপি পুরনো চিন্তাধারাই মোটামুটি চলতেছে। এই হলো আমাদের দেশের অবস্থা।